গাড়ি থেকে নামিয়ে দিয়ে সুধার অবস্থা খারাপ করে দিল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ কথা বলতে থাকে ইমনের সাথে। ইমন বারবার করে তেজকে জড়িয়ে ধরতে চায়, যেটা তেজের একদমই ভালো লাগে না। আর বলে, কি হচ্ছেটা কি? কি করছো তুমি? ছাড়ো ছাড়ো বলছি। তখনই ইমন বলে, তুমি আমার মতন এত সুন্দরী স্মার্ট মেয়ে, ভালো মেয়ে আর কোথাও পাবে বলো? আচ্ছা তেজ, তুমি আমার সাথে এরকম কেন করছো বলো তো? তেজ তখন বলে, আমি তোমার সাথে কিছুই করিনি, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ, তুমি এরকমটা করো না। আর শোনো, তেজ বসু মল্লিক কখনো তোমার মতন মেয়েকে আর অ্যাকসেপ্ট করবে না। যা হবার আগে হয়ে গেছে, কিন্তু এখন কোনোভাবে সেটা আর হবে না। মনে মনে ইমন ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আমাকে ধৈর্য ধরতেই হবে। আমি কোনোভাবেই আর ধৈর্য হারাতে পারবো না, কোনোভাবেই না। এর মধ্যেই তেজ তখন বলে, তোমার মতন মেয়েকে তেজ বসু মল্লিক কখনো আবার আগের মতন ফিরিয়ে নিয়ে যাবে না। আমার জীবনে যেই পরিস্থিতি এসে থাকুক না কেন, তোমাকে অ্যাকসেপ্ট করার পরিস্থিতি কখনো আসবে না। ইমন বলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, একটা সময় আসবে যখন তুমি বলবে যে আমি যেন তোমার সাথেই থাকি, আমি যেন তোমাকে মেনে নিই। সেদিনের দিনটার জন্যই আমি অপেক্ষা করব তেজ। এর মধ্যেই তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি ওখানে কার সাথে কথা বলছেন? তখন ইমন সেখান থেকে কেটে পড়ে আর মিস্টার বসু মল্লিককে বারবার ডাকতে থাকে সুধা। আর তখনই তেজ বলে, কি ব্যাপার, ডাকছেন কেন? সুধা তখন বলে, ডাকছি এই কারণেই, আপনার সাথে আমার কথা বলার আছে। দেখুন, আপনি তো আমাকে মন থেকে বিয়েটা করেননি, তাহলে আমি কেন যাব আপনার বাড়িতে? আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। তখনই তেজ বলে, আমি এই বিয়েটা নিজের মন থেকে করিনি ঠিকই, কিন্তু এই বিয়েতে আমার ঠাম্মির সম্মান জড়িয়ে আছে। আমি কোনোভাবে আমার ঠাম্মির সম্মান নষ্ট হতে দেব না, সেটা সম্ভব নয়। তার মধ্যেই সুধা বলে, কিন্তু মিথ্যেটাকে আশ্রয় করে নিয়ে কতদিনই বা আর চলবেন? মিথ্যেকে আশ্রয় করে নিয়ে তো আর বেশি দিন চলা যায় না, তাই না? তেজ তখন বলে, মিথ্যেটা তো আপনি আমাকে বলেছেন, এখন আবার সেই মিথ্যে দিয়ে তো খুব লড়াই করছেন দেখছি। সুধা তখন বলে, আপনি হয়তো আপনার কাছে স্পষ্ট, আমিও আমার কাছে স্পষ্ট, কারণ আমি জানি আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি যা বলেছিলাম তা একদমই অক্ষরে অক্ষরে সত্যি। আশা করি সেটা বুঝতে পেরেছেন। তেজ তখন বলে, আমি যেটা জেনেছি সেটা আপনার থেকেই জেনেছি। আপনি আমাকে কখনোই বলেননি যে আপনি একজন ডিভোর্সি মেয়ে, এমনকি আপনার বাড়ি থেকেও কেউ জানায়নি। তারপরেও আশা করছেন? হ্যাঁ, এখন অবশ্য আপনি বড়লোক বাড়ির বউ হয়ে গেছেন, যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। এরপরেই মনে মনে সুধা ভাবতে থাকে, মিস্টার বসু মল্লিক এখন কথায় কথায় আমাকে অপমান করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাকে এখন ঠিক থাকতেই হবে। আমি নিজের জন্য লড়াই করব, আমি নিজের জন্য এই লড়াইটা চালিয়ে যাবই, যেভাবেই হোক না কেন। মনে মনে সুধা একটা কথা ভেবে নেয়, এই লড়াইটা তার, আর এই লড়াইয়ে সে কাউকেই পাশে পাবে না। আবারও একটা ভুল সম্পর্কে হয়তো সে জড়িয়ে পড়েছে, এমনটাই ভাবতে থাকে। এর মধ্যেই কাতলা পুলিশদের কাছ থেকে ছাড়া পেয়েছে। কাতলা এসে তার ভাইকে বলে, এটা তুই কি করলি? হ্যাঁ, তুই তোর দাদার বিয়েটা এভাবে ভেঙে দিলি? তখনই নন্টে বলে, আরে আমি সত্যি বুঝতে পারিনি যেভাবে বিয়েটা হয়ে যাবে। দাদা তুমি চিন্তা করো না। কাতলা বলে, চিন্তা করবো না মানে? আমার তো সব কিছু শেষ হয়ে গেল, এরপরেও তুই বলছিস আমি চিন্তা করব না? আমি সুধাকে কতটা ভালোবাসি তুই জানিস না? সুধা তো বিয়ে করে অন্য কারোর স্ত্রী হয়ে গেল, আমি তো কিছুই করে উঠতে পারলাম না। নন্টে তখন বলে, আরে বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। সুধা যে ডিভোর্সি মেয়ে সেটা এখনো ওই বাড়ির কেউ জানেই না, বুঝতে পারছো তো? যখন জানবে তখন কি ঢেউ উঠবে। এরপরেই কাতলা বলে, সত্যি বলছিস? নন্টে তখন বলে, সত্যি বলছি। সুধার আর কোথাও পালিয়ে যাওয়ার অপশন থাকবে না, ও শেষ পর্যন্ত তোমার কাছেই ফিরে আসবে, কথাটা ভালো করে মিলিয়ে নিও। তখনই নন্টে কথা শুনে কাতলা বলে, তাহলে তো ভালোই হবে, কারণ আমি সুধাকে ছাড়া বাঁচবো না, সুধাকে আমার চাই। পরের দিন সকাল হতেই অদিতিকে ডাকতে থাকে সুধার মা আর বলে, অদিতি তাড়াতাড়ি করে বরণডালাটা সাজিয়ে ফেলো, মিষ্টিগুলো সাজিয়ে ফেলো, একটু পরেই তো বিদায়ের সময় হয়ে যাবে। অদিতি তখন বলে, সে করছি। এদিকে চিরকুট সমস্ত মিষ্টি খেয়ে নিয়েছে। আর তখন অদিতি বলে, এখানে এতগুলো মিষ্টি রেখে গেলাম, কে খেয়ে এলো? আর তখন টিনা বলে, আমি তো খাইনি মা। অদিতি বলে, এই আমি তো তোর কথা বলিনি, তুই কেন সেদে সেদে বলতে গেলি? তারা তুই খেয়েছিস তার মানে, তাই না? চিরকুট তখন বলে, না 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 না, ও খায়নি, আমি খেয়ে নিয়েছি। অদিতি বলে, অতগুলো মিষ্টি তুমি খেয়ে নিলে? ওরে বাপ রে! সুধার মা তখন বলে, অদিতি আরও তো মিষ্টি আছে, ওগুলো নিয়ে এসো না, তুমি এগুলো নিয়ে ভেবো না। এর মধ্যেই সুধা বারবার করে তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, এখনও সময় আছে, বারবার করে বলছি আপনি আমাকে নিয়ে যাবেন না, আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। তেজ তখন বলে, দেখুন চুপচাপ এখানকার অনুষ্ঠানগুলো শেষ করুন, তারপরের ব্যাপারগুলো তারপরেই ভাবা যাবে। এর মধ্যেই গজাননের কাছে প্রার্থনা করতে থাকে ঠাম্মি আর বলে,
গজানন, আর কিছুক্ষণ পরেই আমার নাত বৌমা আসতে চলেছে, তুমি দেখো সব যেন ভালো থাকে। এর মধ্যেই বাড়ির মেজো বউ আসতেই খুব খারাপ ব্যবহার শুরু করে দেয় ঠাম্মি, আর বলে, মেজো বৌমা তোমার এখন আসার সময় হলো? এই বাড়ির বড় নাতির বিয়ে ছিল, কই তুমি তো আসলে না? তোমার কাণ্ডজ্ঞান দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। মেজো কাকিমণি বলে, আসলে মা আপনি তো জানেনই আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, মা বাবার শরীরের অবস্থা, তাই একটু বেশি থাকতে হলো। তখনই ঠাম্মি বলে, তোমার তো দাদা আছে, সে কোথায়? সে কেন সংসারের দায়িত্ব নিচ্ছে না? তখনই মেজো কাকিমণি বলে, আসলে দাদা তো বাইরে ছিল, সেই জন্যই আসতে একটু সময় লেগে গেল। এরপরেই তেজের মা বলে, মা ও কালকেই এসেছে, ও আমার সাথেই ছিল। ঠাম্মি বলে, শোনো বড় বৌমা, তোমাকে আর তোমার জায়ের হয়ে কথা বলতে হবে না, আর কিছুক্ষণ পরেই না আমার নাত বৌমা আসবে, আর মেজো বৌমা তোমাকেও এই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। তখন মেজো বৌমা খুব ভয় পেয়ে গেছে। এর মধ্যেই ঠাম্মি বলে, কিছুক্ষণ পরেই যখন আমার নাত বৌমা আসবে তখন কিন্তু উলুধ্বনি, শঙ্খধ্বনি, গোলাপের পাপড়ি সব যেন রেডি থাকে। গোলাপের পাপড়ির ওপর থেকে হেঁটে আমার নাত বৌমা এই বাড়িতে আসবে, মনে থাকে যেন। এর মধ্যেই চলে এসেছে তখনই আরেক নাতি, আর বলে, ঠাম্মি ঠাম্মি ওরা না বেরিয়ে পড়েছে, এক্ষুনি চলে আসবে। এরপরেই অনিমেষ তখন বলে, ওরা এক্ষুনি আসছে, জ্যোৎস্নাদি তো রয়েছে, তরিতাও রয়েছে। ঠাম্মি তখন বলে, ঠিক আছে। এরপরেই সুধা খুবই কান্নাকাটি করতে থাকে। সুধার মা বলে, তোমার জীবনে আরও একটা নতুন অধ্যায় শুরু হলো, আমি জানি তুমি খুব ভালোভাবে মানিয়ে গুছিয়ে নেবে, তুমি খুবই ভালো থাকবে, আমি সেই আশাই করছি। সুধা তখন বলে, আমার খুব কষ্ট হচ্ছে মা, তোমাকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না। তখনই সুধার মা বলে, সব ঠিক হয়ে যাবে, আশা করছি, দেখবে সব নতুন করে শুরু হবে। এর মধ্যেই সুধার দাদাও খুব ভেঙে পড়েছে, আর তেজকে বলে, তুমি ওকে একটু দেখে রেখো বাবা, মেয়েটা খুবই ভালো, তুমি ওর সাথে সংসার করলেই বুঝতে পারবে। কেয়াও খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, পৃথিবীর সমস্ত সুখ যেন ভগবান তোকে দেয়, কিন্তু সুধা তো জানে তার কপালে কী সুখ রয়েছে। এর মধ্যে জেঠিমণি ভাবে, এবারে আর কেউ বলতে পারবে না কিছু, আমাদের বাড়ির সাথে টক্কর দিতে আর কেউ পারবে না, আমাদের বাড়ির মেয়ে বসু মল্লিক পরিবারের বউ হয়ে গেছে, উফ কি যে আনন্দ হচ্ছে। এরপর ঠাম্মি বলে, সুধা আমি জানি তুমি খুব ভালোভাবে সংসারের দায়িত্ব সামলাবে, তোমার মতন মেয়ে তো আর সবাই পায় না, কপাল করে পেতে হয়। এরপর জ্যোৎস্না বলে, কিছু মনে করবেন না, কথাটা বলতেই হচ্ছে, আমাদের কিন্তু এবার বেরোতে হবে, ঠাম্মি কিন্তু খুব টাইম মেনটেন করে। আর সবাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ শুভ সময় পেরিয়ে যাচ্ছে। এরপরেই বলা হয়, কিছু চাল দিয়ে মায়ের ঋণ শোধ করেছিস বল সুধা, কিন্তু সুধা বলে, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, এটাই বলে দেয়। আর তখন সুধার মাও খুব কান্নাকাটি করতে থাকে। এরপর তেজ বলে, দিদি তোরা ওই গাড়িটায় যা, আমি সুধাকে নিয়ে এই গাড়িতে যাব। জ্যোৎস্না তখন বলে, কিন্তু ড্রাইভার তো নেই। তেজ বলে, আমি একাই চালিয়ে যাব। আর এটা শোনার পর জ্যোৎস্না বলে, কি যে বলছিস না তুই ভাই, আমি সত্যি বুঝতে পারছি না। তেজ এরপর নিজেই গাড়ি চালাতে শুরু করে। আর তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি আমাকে এখানেই নামিয়ে দেন, আমি চলে যেতে পারবো। আর তখনই তেজ গাড়িটা থামিয়ে দেয়। এরপর গাড়ি থেকে বার করে দিতে চায় সুধাকে। সুধা গাড়ি থেকে নেমে যাচ্ছিল, কিন্তু দেখা যায় যে সুধার হাতে তেজের যেই পোশাকের কিছু অংশটা ছিল, অর্থাৎ গাঁটছড়াটা, সেটা গাড়ির দরজাটা যখন বন্ধ করতে যায় আটকে গেছে। আর এরপর সুধা আস্তে আস্তে গাড়ি যখন চালাচ্ছিল, তেজ সুধাও দৌড়াতে শুরু করে আর বারণ করতে শুরু করে যে, মিস্টার বসু মল্লিক দাঁড়ান দাঁড়ান। কিন্তু তেজ দাঁড়াতে চায় না, অনেকটা রাস্তা ওইভাবে টানতে টানতে নিয়ে গেছে সুধাকে। তারপর যখন গাড়িটা থামিয়েছে, আর সুধা রীতিমতো রাস্তার মধ্যে পড়ে গেছে।